প্রত্যেকটা মানুষ বলছে যে শেখের বেটি কেন আসে না, বঙ্গবন্ধু কন্যা কেন আসে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা তার অর্জন, এটা তার অর্জন একজন নেত্রী হিসেবে, এটা তার অর্জন যে এই দেশে তিনি আবার ফিরে আসবেন। এটা আমি একা বললে কোনো লাভ হবে না। দেখেন 20 কোটি মানুষ 71-এর চেতনার মতো আজকে কিন্তু জেগে উঠেছে। আপনি প্রত্যেকটা মানুষকে বলেন, প্রত্যেকটা মানুষের চোখ মুখ দেখবেন আপনার আক্রোশে ফেটে যে শেখের বেটি কেন আসে না, বঙ্গবন্ধু কন্যা কেন আসে না। এটা সৃষ্টিকর্তার কাছে বেশি, নাকি যারা হচ্ছে জামাতপন্থী জামাতের সাথে মিশে এই দেশের সাথে আবারও হচ্ছে গিয়ে নস্যাৎ করার মানচিত্রে কালিমা ঢালছে তাদেরটা বেশি? এটা হচ্ছে মানুষের কাছে আমার প্রশ্ন। আপনি দেখেন চাইলেও কিন্তু কোনোভাবে সম্ভব না যে ওনাকে নিষিদ্ধ করবে, বা আমি একা বললে কিন্তু প্রধানমন্ত্রী হয়ে তিনি চলে আসবেন তা কিন্তু না। 20 কোটি মানুষের চাওয়া, আপনি একা চাইলে কোনো লাভ নেই, প্রত্যেকের অন্তরের চাওয়া যে উনি আবার ফিরে আসুক। কানাবাসী আগে হাসিনা থাকতে ভালো আসলো, ওখানে মনে কয় হাসিনা রে যাইয়া দিল্লি যাইয়া পাই দরগানি। আগে গ্যাস আসলো 1400 টাকা, ওখানে গ্যাস 2200 টাকা। আমরা ভাত পাই না, গ্যাস পাই না, তেল পাই না, ওখানে 2200 টাকা গ্যাস। এমন পর্যায়ে যাবে হাসিনা রে দিল্লি যাইয়া পাই দরগানা লাগবে। বর্তমান যেটা দেখি যে দেশের প্রত্যেকটা মানুষ একটাই জিজ্ঞাসা, সেটা হচ্ছে শেখ হাসিনা কবে আসবে। আপনি দেখেন এই মানুষগুলি কি পেইড? এই যে আপনি রাস্তার সাধারণ জনগণ বলেন, আপনি যে ওখানে দেখবেন একজন দাঁড়িয়ে আছে ভিক্ষা করছে তাকে বলেন, প্রত্যেকটা মানুষ কিন্তু এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশায় আছে যে উনি কবে আসবেন। আপনি ইভেন টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করে যে উনি কবে আসবেন, নেত্রী কবে নেতৃত্ব দেবেন, এবং তিনি আসলেই কিন্তু মানুষ এখন রাস্তায় নামবে। দেশে কিন্তু এখন ক্ষুধা, দারিদ্রতা সবকিছু মিলে এই পরিস্থিতি হয়ে গেছে। এটা হ্যান্ডেলিং করা কিন্তু এত সহজ হবে না। আর একটা কথা মনে রাখবেন, দেখেন আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি। আমি আগেও বলেছি, এখনো বলি, এই দেশের সরকার হয়ে টিকে থাকা কোনো ব্যাপারই না। আপনি 5টি মৌলিক চাহিদা হচ্ছে মানুষের মিটিয়ে দেবেন, আপনি হচ্ছে তাদের নিরাপত্তা দিবেন, আপনি তাদের হচ্ছে যেভাবে করে তারা ভালো থাকে সেভাবে করে রাখবেন। আপনি নামতে চাইলেও আপনাকে কিন্তু কেউ নামাতে পারবে না, যেমনটা হচ্ছে শেখ হাসিনার বেলায় হয়েছে। দেখেন ওনাকে এই দেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু দেখেন এখনো মানুষ তাকে চায় প্রধানমন্ত্রী হিসেবে। কেন? এটা কিন্তু অলরেডি প্রুভ হয়ে গেছে যে তিনি হচ্ছে সাকসেস, এবং তিনি একজন সাকসেস রাষ্ট্রনায়ক। এখানে কিন্তু বলার আর কোনো থাকে না। তো এই লজ্জা, এই ঘৃণায় হয়তো আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করা হচ্ছে, কখনো শেখ হাসিনাকে ফাঁসির দায় দেওয়া হচ্ছে, কখনো যারা আমরা 2-1 জন কথা বলছি প্ল্যাটফর্মে আমাদের গালিগালাজ করা হচ্ছে। এই দায় কিন্তু তাদের। এবং এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনার তো জনসভায় যাবেন না ভয়তে, আপনার তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাদ পেয়ে গেছে। কি রে কি! জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন, যে হুজুর ভাসানী 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর ভাসানীকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম নরপশু, এবং কি বলে ওটাকে, বর্বরের দল। তৎকালীন সময় আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন, এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং হচ্ছে জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 কে হচ্ছে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে নাকি তাতে? পরিবর্তন কে গুনায় ধরে? কে ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? কেউ গুনায় ধরছে 6 দফারে রাষ্ট্রদ্রোহিতার সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69-এ গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুটছল ওঠাইছিল, গুনায় ধরছে। 70-এর নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা, কেউ গুনায় ধরছিল? কেউ গুনায় ধরছে? কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নেয়, মানুষ এখন সজাগ। পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতায় বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতায় বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26শে মার্চ ঘোষণা হয়ে গেল আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7ই মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7ই মার্চে তৎকালীন রেসকোর্স ময়দান
উদ্যান, বর্তমান সরোয়ার্দী উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে? আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসাংবাদিত নেতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ ২০০ বছরের পরাধীনতা, গোলামি, উপনিবেশী এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন, ১৯৫৮ সালের প্রাদেশিক নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ এর সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ। ৬ দফার সাথে ৭০ রিলেটেড, ৭০-এর সাথে ৭১ রিলেটেড। এবং ৭১-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, ৭ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি ৯ জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাউল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি ৯ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম, নরপশু এবং কি বলে ওটাকে, বর্বরের দল। তৎকালীন সময় আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন, বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে উঠেন। তাইলে যে বিরোধিতা করলো বঙ্গবন্ধুর, সে সত্য কথা বললো, আর আপনার তখন জন্ম হয় না, আপনি বলেন জয় পাকিস্তান। কি একটা অবস্থা, মানে চাপাইয়ে দেওয়ার একটা প্রতিযোগিতা। আর কদিন তো পারবো যে গোলাম আজম জাতির পিতা, গোলাম আজম জাতির পিতা, যিনি বাংলাদেশের রাজাকার কমান্ডারের প্রধান কমান্ডার ছিল, তারে বানাইবে জাতির পিতা। আমরা সব বুঝি, আমরা বাঙালি জাতি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা পান্তা ভাত খেতে অভ্যস্ত, আমরা রৌদ্রের সেই রৌদ্রদাহ তাপ সহ্য করতে অভ্যস্ত, আমরা সেই বর্ষার সেই নিদারুণ বৃষ্টি সহ্য করতে আমরা অভ্যস্ত, আমরা পদ্মা মেঘনা যমুনার তীরে বসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে অভ্যস্ত, আমরা কপটতাকে, আমরা অধর্মের গ্লানিকে, আমরা অসত্যকে রুখে দিতে আমরা অভ্যস্ত, আমরা বাঙালির শান, বাঙালির মান রক্ষায় অভ্যস্ত। যদি কোনো কতিপয় শ্রেণী, যদি কোনো স্বার্থান্বেষী মহল মনে করে ৭ই মার্চের দরকার নাই, যা দরকার নাই, অসুবিধা কি? না, যা লাগবে না। তোমরা যেভাবে ৭ই মার্চকে উপস্থাপন করবো, ও ৭ই মার্চ আমার লাগবে না। বঙ্গবন্ধু বলছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বলেছে আমি যদি নাও থাকি, হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বঙ্গবন্ধু বলে গিয়েছে ওদেরকে ভাতে মারবো, ওদেরকে পানিতে মারবো, আর যদি আমার ভাইয়ের উপর হত্যা করা হয় তাহলে এর পরিণাম ভালো হবে না। বঙ্গবন্ধু বলেছে সৈন্যবাহিনী সুন্দর ব্যারাকে, সৈন্যবাহিনী সুন্দর রাজপথে না, কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চা মানুষ করবে। আপনি সৈন্যবাহিনীকে মাঠে নামিয়ে আপনি মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের পলিটিক্যাল রাইট, মানুষের সিভিল রাইট, মানুষের ফান্ডামেন্টাল রাইটকে আপনি নস্যাৎ করবেন, তা তো হবে না। এটা বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে কিভাবে সংগ্রাম করতে হয়। মানুষ সংগ্রাম করেছে, এটাই যথার্থ। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল বাংলার মানুষ খুশিতে, ভয় পায় দেয় নাই। কারণ বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে তিনি জালেমদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, পারলে দেখুক একটা লোক যে সে কথা বলেছে। কেন পারে নাই? তখন কত নেতা ছিল বাংলাদেশে, কেন তখন তারা পাকিস্তানের বিরুদ্ধে তারা কথা বলে নাই? ৭ই মার্চের সেই রেসকোর্স ময়দানে তখন পাকিস্তান হামলা করার জন্য পরিকল্পনা করেছিল। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনার তো জনসভায় যাবেন না ভয়তে, আপনার তো প্রসাব করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই ৭ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির ব্যাসাদ পেয়ে গেছে। কি রে, কি একটা অবস্থা, হায় রে হায়। চাইলে বঙ্গবন্ধু ধ্বংস হবে না। যার যে আপনার রাজনীতির ইতিহাস 24 বছর 12বার কারাবরণ করেছে, আপনি করেছেন, আমি করেছি, আমার বাবা করেছে,
উপদেষ্টারা কেউ করেছে? সুধী মহাজন করেছে? কেউ করেছে? কেউ করেছে? আপনি বলেন। তাহলে তিনি বঙ্গবন্ধু না কে বঙ্গবন্ধু? চাইলে বানচাল করা যাবে? তার ভূমিকা আছে, থাকবে, এবং আমরা রক্ত দিয়ে সেটাকে লালন করি, এবং আমরা এখনো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের গর্ব ইতিহাস। তারা তো ভুলে গেছে বীরঙ্গনাদের কথা। যে বীরঙ্গনারা কিন্তু এখনো বাংলাদেশে আছে, এখনো কিন্তু আমাদের মতো মুক্তিকামী নারীরা আছে, এখনো কিন্তু ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা আমি শুধু একটা ডাকের অপেক্ষায় আছে সবাই। দেশে যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এভাবে কি একটা দেশ চলতে পারে? সমস্ত কলকারখানা বন্ধ, গার্মেন্টস গুলি বন্ধ, সব বিকল হয়ে আছে। আজকে রিকশাওয়ালারা খেতে পায় না। কেন? আপনারা কি চাচ্ছেন? আপনারা একা থাকবেন, আমরা ওয়াসার পানিতে বিষ দেন, আমরা খেয়ে সবাই মরে যাই। তাহলে তো মুক্তিযুদ্ধকে পারবেন আপনারা অমীমাংসিত বলতে? সেই ৭১ থেকে কার্য পরিচালনা হচ্ছে এখন পর্যন্ত, আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু না। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে মানে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। যদি মুক্তিযুদ্ধ অমীমাংসিত হবে, আপনি আমার এই ৪টা কথার উত্তর দেন। এই দেশের ভৌগোলিক সীমারেখা কিভাবে এখনো অলঙ্ঘিত রয়েছে? কিভাবে কোনো কক্সবাজার অন্যের হাতে কেন এখন কক্সবাজার চলে গেল? কি কারণে চলে গেল? কি কারণে এখনো একটা যুদ্ধ বিমান বাংলাদেশে ঢুকতে সাহস পায় না? কার কারণে? কি জন্য? চাইলেই কিন্তু সব ধ্বংস করে দেওয়া যায় না। ৭১ আমাদের জাতির ইতিহাস, সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড 71 ৭১, এবং বঙ্গবন্ধুর যদি কোনো ভূমিকাই না থাকে তাহলে বঙ্গবন্ধুর নামটা এলো কোত্থেকে? তার নাম তো শুধু শেখ মুজিবুর রহমান। আমাকে এই কথার উত্তর আগে দিতে হবে। ২ নম্বর কথা, তিনি যে বঙ্গবন্ধু কথাটা, এটা কি উনি নিজে নিজের নামের সাথে যুক্ত করেছিলেন? বাংলার লোক তাকে যুক্ত করেছিল। জাতির পিতা কি উনি নিজের গায়ে নিজে লাগিয়েছেন? কখন একটা মানুষ পিতা বলে? কখন একটা মানুষ পিতা বলে? এবং সেটা হচ্ছে মানে সারা দেশের পিতা। যখন সবাই খেয়াল করেছে যে সে তো আমাদের পিতার মতো শাসন করে, আমাদের দেশকে পিতার মতো আগলে রেখেছে, সে জায়গাতেই তো বঙ্গবন্ধু এসেছে। এবং এই যে সংসদে ৭২-এর সংবিধানটা চাচ্ছে না, যে জামাত মেইনলি এর পেছনে উঠে পড়েছে, এনসিপি কে দিয়ে তারা বলাচ্ছে অ্যালার্জি। সে অ্যালার্জির মেইন কারণ হচ্ছে আপনার সংবিধানের হচ্ছে ১ নম্বর তফসিলে আপনার ট্রাইব্যুনাল সম্ভবত ৩-এ, ট্রাইব্যুনাল ৩-এ যেটা আছে সেটা হচ্ছে দেশে যারা আলবদর মানে ৭১-এ যারা আলবদরের ভূমিকা পালন করছে এবং কনসিস্টেন্টলি এরা মানে এদের ১৪ পুরুষ যতদিন পর্যন্ত মনে করেন বাঁচা থাকবে, এখানে একটি স্পেশাল আদেশ আছে, সেটা হচ্ছে এদের কিন্তু শাস্তির ব্যবস্থা থাকতে হবে। শাস্তি ব্যবস্থা থাকতে হবে এই জন্য যে এরা হচ্ছে ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি তারা। এবং আজকে এই জামাত যে সংসদ পর্যন্ত গিয়েছে, তাদের ওই যে বলে না, আমরা নিজের অজান্তে এমন কিছু বাজে কাজ করি যেটার দিকে তাকালে নিজের লজ্জা করে। এবং এই লজ্জার কথা, এবং তারা আলবদর এবং তারা যে আল শামস আলবদর থেকে আরম্ভ করে তারা যে মুক্তিযোদ্ধাদের যে হত্যা করেছে বিভিন্ন নাম নিয়ে, এই নাম তাদের জীবনে ঘুচাবে না। এবং ইতিহাস তারা যতই মুছতে যাক, ইতিহাসে এদের নাম একবারে অক্ষরে অক্ষরে লেখা আছে, যার জন্য তারা সবার আগে পিছিয়ে লেগেছে ৭২-এর সংবিধান। যে সংবিধানে তা নাহলে আপনি দেখেন যে সংবিধানের 90% আপনার অলরেডি হচ্ছে রিপেয়ারিং হয়ে গেছে। এখানে কিন্তু ৭২-এর সংবিধানে কিছুই না, শুধু মূলত কয়েকটি বিষয় ছাড়া। তো এখানে যেহেতু আপনার ট্রাইব্যুনালে ১-এর ৩ তফসিলে যেহেতু তাদের কথা লেখা আছে যে এদের হচ্ছে গিয়ে শাস্তির ব্যবস্থা থাকতে হবে এবং এদের আল শামস আল বদর এদের শাস্তি সবসময় থাকতে হবে, এইখানে তাদের হচ্ছে লজ্জা, এখানে তাদের ভয় যে তারা যতদিন বাংলাদেশে বেঁচে থাকবে এদের এই নাম নিয়ে বেঁচে থাকতে হবে এবং এদের যে শাস্তি এবং শাস্তির যোগ্য যে